আমরা গরিব মানুষ বলে কি আমাদের কোনো মান সম্মান নেই? সব সময় খালি আমাকে সন্দেহ করে। তোকে সন্দেহ করতে যাবে কেন? ছাটাটাকে ট্রাঙ্কে লাগাতে বারণ করছে। কি মণিমুক্ত আছে ওতে শুনি? কদিন তো হলো, এবার খুলে দেখোই না কি আছে ওতে। না না, একদম না। যার জিনিস তার ছেলের হাতে তুলে দেবো বাবা। আসলে ওটা তো বেলাতে খুব আগলে আগলে রাখতো, তুই তো জানিস সেটা। তা সে তো কবে মারা গেছে, সে ট্রাঙ্ক তো তালা দেওয়া। তাও ট্রাঙ্কটার কাছে গেলেই তরু মাসির গায়ে কেমন ছ্যাঁকা পড়ে যায়। না রে বাবা, তুই সবসময় এমন মাথা গরম করিস কেন বলতো? আমাদের মধ্যে এতদিন ছিল বেলাদি, হঠাৎ মারা গেল। তার জিনিসটা তরুদিকে রাখতে দিয়ে গেছে। ও ছেলের হাতে দিয়ে তবে শান্তি। তোকে সন্দেহ করবে কেন? অন্যের জিনিসের লোভ নেই বুঝলে। অন্যের জিনিস রাস্তায় পড়ে থাকলেও হাত দিয়ে ছোবো না, তার জোর গলায় বলতে পারি। তোমাদের মান্যি করি তাই কিছু বলি না। মান্যি করি? ওরে আমার মান্যি করার নমুনা দেখো। সেই সকালবেলায় এসে থেকে বক বক করেই চলেছে। একটা বৃদ্ধা মানুষ যে চোখ ব্যায়াম করছে, একটু আস্তে আস্তে কথা বলি কি কাজগুলো একটু ধীরে ধীরে সারি, তা না। তা সারো না সারো, তোমাদের কাজগুলো সব ধীরে ধীরে সারো। তোমাদের নিয়ে বসে থাকলে তো আমার চলবে না। শুনলে শুনলে সাবুদি, কি ওর কথাগুলো শুনলে? কি শুনবে গো, কি শুনবে? এই তো উঠলে, তারপর চা, তারপর হাঁটু ব্যথা, হাত সোজা তুলতে পারছি না গো সাবুদি। ও মা, ফ্রোজেন শোল্ডার হলে কি করব? হাত নিয়ে সব ফাজলামিও করলে আমাদের চলবে না। এই হাত দুটোই তো। কি ফাজলামি করছে? আমি ফাজলামি করছি? ফ্রোজেন শোল্ডার মানে জানিস? আমাদের সব জেনে কাজ নেই, তোমরাই থাকো ওসব নিয়ে। রোগের নাম ভজন, সেদিন কি বললে? ডাক্তারের নাম জিরাফ। আরে বাবা, জিরাফ নয় রে, জিরাফ নয়, জেরেন্টোলজিস্ট। ওই যারা বার্ধক্য বিজ্ঞান নিয়ে কাজ করে। এরা বয়স্কদের সামাজিক আইনি দিক নিয়ে কাজ করে। তুই জানবি কি করে? তুই তো গোটা জীবনটাই না করে কাটিয়ে দিলি। তা হ্যাঁ রে, তোর মেয়েগুলোকে স্কুলে পাঠালি? না, যায়নি। তা যাবে কেন? স্কুলে গিয়ে কি হয়? কি হবে না শুনি? মিথ্যে বলি কিছু? পেট ভরবে? কেন? এখন তো স্কুলেই মিড ডে মিলের খাবার দেয় রে। আর তাছাড়া কন্যাশ্রী প্রকল্পে বছরে 500 টাকা, সেটাই বা কম কি বল? গোটা বছর 500 টাকায় চলে না গো মাসি। না চলুক, ওর একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে। এতে ওর আত্মনির্ভরশীলতা বোধ গড়ে উঠবে, বুঝেছিস? ও সব বুঝে কাজ নেই, আমাদের গরিব ঘরে ওসব চলবে না। তোমরা থাকো ওসব নিয়ে, নাটক নভেল। একটা সময়ে এসব শিখেছিলাম বলেই তো এই বয়সে এসেও অন্যের কাজে লাগাতে পারছি, আর নিজেদেরও কাজে লাগছে। কি কাজে লাগছে না শুনি? শেখাও তো এতগুলো মেয়েকে, কটা টাকা পাও? আরে একটা সময় চাকরি করে প্রচুর ইনকাম করেছি, কিন্তু জীবনের এই প্রান্তে এসে দেখছি সব প্রাপ্তিই শূন্য। শূন্য কেন হবে তরুদি? জীবনের দ্বিতীয় ইনিংসটা তো আমরা স্বেচ্ছায় বেছে নিয়েছি। এই নির্জন জীবন, বৃদ্ধাবাস, ওল্ড। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছ। চাকরির শেষে এমন একটা জীবন বেছে নিয়ে আমরা বরং ভালোই করেছি। এই যে ছোট ছোট ছেলে মেয়েগুলো আসে, গান বাজনা নাটক হইচই, এগুলোই কি কিছু কম পাও না? তুই টাকা পয়সাটাই বড় করে দেখলি রে সুফলা। নিজে তো পড়াশোনা শিখলি না, মেয়েগুলোকেও মূর্খ করে রাখতে চাইছিস। শিক্ষিত মানুষদেরই তো দেখছি সারাদিন, আমাদের ওই মুখ্যু থাকাই ভালো। তুই এমন একগুঁয়ে কেন বলতো? সেদিন থেকে বলে যাচ্ছি মেয়েটা একটা ইউনিট টেস্ট দিতে পারেনি, আমি দরখাস্ত লিখে দিচ্ছি একটা, স্কুলে নিয়ে যা। তা কানে ঢুকছে কথাটা? ওকে হাজার বোঝাও, ওর মাথায় একবার যে ভূত ঢুকবে তার সহজে বেরোবে না। শিক্ষিত মানুষের মধ্যে
একটা যুক্তিবোধ, একটা বিচার ক্ষমতা। রাখো তো তোমার বিচার ক্ষমতা। বলছো ওর জায়গা থেকে ও নড়বে না, বুঝলে তরুদি? ওকে বলে কোনো লাভ নেই। আরে মেয়েরা শিক্ষিত হলে নিজের পায়ে দাঁড়াবে, তা না হলে অল্প বয়সে বিয়ে দিয়ে দিবি, তারপর পর গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। তখন খাবে কি? পয়সা রোজগার করার শিক্ষা থাকলে। শিক্ষা শিক্ষা শিক্ষা, রাখো তো তোমাদের শিক্ষা। তোমরা তো অনেক শিক্ষিত হয়েছো, চাকরি করেছো, এত এত টাকা ইনকাম করেছো। হ্যাঁ, তা তো করেছি। তা তোমাদের এমন দশা কেন মাসি? কেন? কি দশা হলো আমাদের শুনি? তোমাদের সংসার থেকে তাড়িয়ে দিয়েছে কেন? সুফলা, চুপ কর। ছেলে বউ নাতি নাতনি টাকা পয়সা কি নেই তোমাদের? তা ওসব ছেড়ে এমন বনবাসে কেন পড়ে আছো মাসি? আমাদের কেউ তাড়িয়ে দেয়নি তো, আমরা স্বেচ্ছায় এসেছি এখানে, এই ওল্ড হোমে। 50 অর্থে বনং ব্রজে প্রাচীন ভারতে এটাই নিয়ম ছিল। চতুরাশ্রমের তৃতীয় আশ্রমে আমরা এখন বসবাস করছি, বুঝলি রে সুফলা? আসলে কি জানিস, ওরা ভালো থাকলে যে আমরাও ভালো থাকবো। এখন তো আর খারাপ থাকবে না গো মাসি। এখন আর তোমার কোলের দরকার নেই, যে তোমার গায়ের গন্ধ এখন তেতো হয়ে গেছে। তোমায় ছাড়া রাতে ঘুম হয়। এই যে বেলা মাসি মারা গেল, কই ছেলে তো মুখে এখনো জলও দিতে এলো না। আরে বাবা, বিদেশে থাকে, বললেই কি আসা সম্ভব রে সুফলা? ওই ভাঙা ট্রাঙ্কে কি আছে তা জানে বোধহয়, তাই অত দূর থেকে আসবে না। ভাড়া পোষাতে হবে তো। তরুদি, বেলাদের ছেলে নাকি বলেছে মায়ের কাছে তো কিছু থাকবার কথা না। আচ্ছা বলো তো, বেলাদি কেন যে কোনোদিন আমাদের বললো না ওর ছেলে বিদেশে থাকে? অথচ দেখো, আজকাল দেশেই অধিকাংশ বৃদ্ধ বাবা মা ছেলে মেয়েদের সংসারে থাকে না, আর এ তো এনারাই। তাই বেলাদির ওল্ড হোমে থাকার মধ্যে কোনো তো দুঃখ পাওয়ার ঘটনা নেই, বরং এখন তো বাবা মায়েরা গর্ব করে বলে আমার ছেলে এনারাই। মায়ের মৃত্যু সংবাদ তো তোমার ফোনেই পেলো, অদ্ভুত লাগছে। একবার আসতেও চাইলো না। না, সত্যি একবারও আসতে চাইলো না। জানে বোধহয় ওই ভাঙা ট্রাঙ্কে কিচ্ছু নেই। ছেলে তো বলেই দিয়েছে আসবে না। ট্রাঙ্কটা তোমরাই নিয়ে নাও। আচ্ছা মাসি, চাবি তো তোমাদের কাছেই আছে, তা একবার খুলে দেখোই না কি আছে ওতে। না না, একদম না। হোমের ম্যানেজার আসবেন, কমিটির সব লোকজনেরা আসবেন, তারা সবাই মিলে যা সিদ্ধান্ত নেবে তাই হবে। ওই যে তোমাদের চেলারা সব চলে এসেছে, আমি তাহলে যাই। বিকেল বেলা আসার সময় দোকান থেকে তোমার চশমাটা নিয়ে আসবো সাবু মাসি। আর ব্যথার ওষুধটা মনে করে খেও, কিন্তু ভুলে যেও না আবার। ঠিক আছে, যা। দরজাটা লাগিয়ে দাও। আমরা চলে এসেছি। ও, তোমাদের রিহার্সেল করিয়ে দেব তাই না? হ্যাঁ, কিন্তু আজ না একদম ভালো লাগছে না রে। তোদের না হয় অন্য আরেকদিন করিয়ে দেব। পরে আর হবে না দিদি ভাই, রবিবারেই তো নাটক, পরে কবে আসবো? আমরা আজকে নাটক করব জন্য সবাই মেকআপ করে এসেছি দিদি ভাই। তুমি বলেছিলে না আমাদের নাটকটা দেখবে। হ্যাঁ, তা বলেছিলাম, কিন্তু না আজ একদম মন ভালো লাগছে না রে। ঠিক আছে তরুদি, ওদের করিয়েই দাও আজকে। আমাদের আচ্ছা। জীবনে ভালো ঠিক লাগার আছে। দিনগুলো বড়ই কম আসবে। হ্যাঁ, তাছাড়া ওরা যখন বলছে ওদের একদম সময় নেই, করিয়েই দাও। আচ্ছা। কই তোমাদের দেখো, বাকি কুশীলবরা এসো। সব কোথায়? ওই তো, আয় আয় ভেতরে আয়। বাহ, সুন্দর সেজেছো তো সবাই। সুন্দর তা কি সেজেছে হবে সবাই। আজকে? ওই নাটকটা বুঝি? হ্যাঁ ভাই। বাহ, শুরু করো, দেখি কেমন করছো তোমরা। হ্যাঁ হ্যাঁ, শুরু করো। আমি যেইভাবে বলবো ঠিক সেভাবেই করবি, কেউ আমার কথার অবাধ্য হবি না, বুঝেছিস?
আজ আমাদের প্রিয় পুত্র রামচন্দ্রের রাজ্যাভিষেক, তাই এত আনন্দ। প্রিয় পুত্র রাম? আচ্ছা, সে রাজা হলে তোমার ছেলে ভরতের সর্বনাশ হবে না বুঝি? আর ওই কৃপণ কৌশল্যা? দিদি কৌশল্যা? তিনি তো হবেন রাজমাতা। আর তুমি তুমি কি চিরটা কাল তার দাসী হয়ে পড়ে থাকবে নাকি? আর ওই রাম রাজা হয়ে তোমার ছেলে ভরতকে মেরে ফেলবে। না 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 না, ও আমার কেন পুত্রকে মারতে যাবে? রাম তো বড়ই ধার্মিক রে মন্থরা, ও আমার পুত্রকে মারবে না। এই আমি বলে রাখলাম, রাম রাজা হয়ে ভরতকে মেরে ফেলবে। আমার কথা বলিস না রে মন্থরা। তাহলে তাহলে আমি এখন কি করব? কেন? ওই বর দুটো চিনাও, একবারে রামের বনবাস আর একবারে ভরতকে রাজা করো। এটা এটা কেমন ভাবে সম্ভব? হ্যাঁ, রাজামশাই তো তোমার বর দুটো দিতেই চেয়েছিলেন, তুমি বলনি? আমি তো বলেছিলাম যখন আমার ইচ্ছা হবে তখনই চেয়ে নেব। এই সুযোগ কেউ হাতছাড়া করে নাকি? এই তো সময়, চেয়ে নাও বর দুটো। মুখে বলতে না পারো, পত্র লিখে তো জানাতে পারো। আমি আমি পত্র লিখবো? হ্যাঁ হ্যাঁ, পত্র লেখো, পত্র। হ্যাঁ, পত্র লেখো। চলো চলো, আমি শিখিয়ে দিচ্ছি, চলো। অযোধ্যাপতি মহারাজ দশরথ সভায় প্রবেশ করছেন। বসন্তকাল আগত, বনে ফুল ফুটন্তি, আজ মম পুত্রং রাম রাজা হন্তি। মহারাজের জয় হোক, মহারাজ চিরজীবী হোক। এই চুপ কর তো। এই দশরথ, অমন পাবন পুরুষের মতো সব কথাতে 19 লাগে কথা বলছিস কেন? ঠিক করে বলতে পারছিস না? প্রহরী, প্রহরী! যে আপকে মহারাজ, अंदर से वशिष्ठ मुनि को बुलाओ। गुरुदेव, वशिष्ठ मुनि। আরে বৈশিষ্ট্য না, বৈশিষ্ট্য না, বশিষ্ঠ মুনি। ঠিক আছে দিদি ভাই। গুরুদেব, বশিষ্ঠ মুনি সভায় উপস্থিত হচ্ছে। মহারাজ, গুরুদেব বশিষ্ঠ মুনি সভায় উপস্থিত। প্রণিপাত গুরুদেব। আয়ুষ্মান ভব। মম রাজ্যে পরম উৎসব আজি। এটা কি বলছিস? মম পুত্রং আশীর্বাদং করতি। এরকম বাবুর পুরুষদের মতো সব কথাতে 19 লাগে কথা বলছিস কেন? ঠিক করে বলতে পারছিস না? প্রহরী, প্রহরী! যে আপকে মহারাজ, अंदर से रानी लेके बुलाओ। আমার ভিত্তিতে বলছিস কেন? রানীমা কৌশল্যা ও রানীমা সুমিত্রা এখনই সবাই পদার্পণ করছে। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম গুরুদেব। আয়ুষ্মতী ভব। প্রণাম গুরুদেব। আয়ুষ্মতী ভব। গুরুদেব, আজ আমার পুত্র রামচন্দ্রের রাজ্যাভিষেক, আপনি ওকে আশীর্বাদ করুন গুরুদেব। তথাস্তু। সারা অযোধ্যাবাসী আজ আনন্দে মুখরিত। আপনার পদার্পণে ধন্য হয়েছে রাজপুরী। আচ্ছা রানী কইকেয়ীকে দেখছি না তো। কইকেয়ী তার দাসী মন্থরার সাথে গোপন ঘরে সলা পরামর্শে ব্যস্ত। কি কারণ, কি কারণ? কারণ তো জানি না মহারাজ, তবে আমরা আসার সময় তাকে তো ডেকে এসেছি। সে বলল সে আসছে। গুরুদেব, আপনার বিশ্রামের সময় হয়েছে, আমরা আপনার সেবার আয়োজন করি তবে। তথাস্তু। তাহলে অন্দরে চলুন গুরুদেব, আমরা আপনার সেবায় ব্রতী হই। হ্যাঁ, চলো তবে। আসুন। কইকেয়ী, মহারাজ তোমায় স্মরণ করেছিলেন। আমি বরঞ্চ গুরুদেবের সেবার জন্য অন্দরমহলে যাই তবে। হ্যাঁ যাও। মহারাজ, রানীমা কইকেয়ী এই পত্রে আপনাকে কিছু নিবেদন করেছে। পত্রং পঠামি। এই কি কথা শুনি আজ মন্থরার মুখে? রঘুরাজ, কেন আজ পুরবাসী যত আনন্দ সলিলে মগ্ন? ছড়াইছে কেহ ফুলরাশি রাজপথে, কেহ বা গাঁথিছে মুকুল কুসুম ফল পল্লবের মালা, সাজাইতে গৃহদ্বার মহোৎসবে যেন।
কৃপা করি কহ মোরে, কোন প্রতিব্রতী আজি রঘুকুল শ্রেষ্ঠ? কি মঙ্গল উৎসব আজি তব পুরে, কোন রিপুহত রানী রঘুকুল রথি? জন্মিল কি পুত্র আর কাহার বিবাহ দিবে আজি? হাতি কি কবে নাসি গুরুজন তুমি, নতুবাকে কই মুক্ত কণ্ঠে আজি কহিত অসত্যবাদী রঘুকুলপতি। কিন্তু পূর্ব কথাই এবে স্মরণ রমণী, সেবিনী চরণ জবে তরুণ যৌবনে। কি সত্য করি না প্রভু, ধর্মে সাক্ষী করি মোর কাছে। ধর্মশিলা বলি দেব বাখানি তোমারে দেব নর, জিতেন্দ্রীয় নিত্য সত্য প্রিয়া। তবে কেন কহ মোরে, তবে কেন শুনি? শান্ত হয়ে দাঁড়া। হ্যাঁ, তোরটা ঠিকই হচ্ছিল। বলতো এর পরেরটা বল। দিদিভাই, দিদিভাই, ও এরকম করছে কেন? আমি তো সব ভুলে যাচ্ছি দিদিভাই, আমি আর পারবো না। তুমি না হয় বাকিটা বলে দাও দিদিভাই। আচ্ছা আচ্ছা, তুই আগে শান্ত হতো, তুই স্থির হয়ে এখানটায় দাঁড়া। দাঁড়া, আমি বলে দিচ্ছি পরেরটা। তিন রানী তব রাজা, এ তিনের মাঝে কি ত্রুটি সেবিতে পদ করিল কে কই কোন কালে? পুত্র তব চারি নরমণি, গুণশীলোত্তম রাম, কহ কোন গুণে? কি কহকে কহ শুনি, কৌশল্যা মহিষী ফুলাইলা মন তব। কি বিশিষ্ট গুণ দেখি রামচন্দ্রে, দেব ধর্ম নষ্ট করো অভীষ্ট পূর্ণিতে তার, রঘুশ্রেষ্ঠ তুমি। কিন্তু বাক্যপ্রায় আর কেন কারণে? যাহা ইচ্ছা করো দেব, কার সাধ্য রোধে তোমায়? নরেন্দ্র তুমি। চলিল ত্যাজিয়া তব পাপ পুরি, আজি ভিখারি নিবেশে দাসী। দেশে দেশান্তরে ফিরিব, যেখানে যাব কহিব সেখানে পরম অধর্মচারী রঘুকুলপতি। খুশি সারি সুখ তোহে শিখাবো যতনে, এ মোর দুঃখের কথা দিবস রজনী। শিখিলে এ কথা দোহে দিব ছাড়ি অরণ্যে, গাহিবে তারা বসি বৃক্ষ শাখে পরম অধর্মচারী রঘুকুলপতি। লিখিব গাছের ছালে নিবিড় দিদিভাই, তাহারে। ওখানে গাছের ছাল হবে না, ওখানে মেসেজ কথাটা হবে। গাছের ছাল হবে না, মেসেজ কথাটা হবে। কিন্তু কেন? এখন অরণ্য কোথায়? এখন তো বেশিরভাগ অরণ্যই ধ্বংস হয়ে গেছে। এখন তো মোবাইলের যুগ, তাই মেসেজ বলো। অধিকাংশ অরণ্য ধ্বংস হয়ে গেছে, গাছ পাবো না, গাছের ছালে লিখতে পারবো না, তাই বলে। হ্যাঁ রে, বলছিস কি বীরাঙ্গনা কাব্যগ্রন্থের অংশ এডিট করে মেসেজ সেন্ড করে দেবো? হারাম, হারাম। ওরকম করছে কেন? ওরকম করছে কেন? কালকে ফাইনাল রিহার্সাল হওয়ার পর থেকে ওর মাথার বায়ু চলে গেছে। ও নিজেকে দশরথ বলে ভাবছে। ফাইনাল রিহার্সেলের থেকে ওর মাথায় বায়ু চড়ে গেছে, ও নিজেকে দশরথ ভাবছে। তাই এসব করছে। ও মা, সে কি? মামা প্রাণাতি প্রিয় পুত্র, যখন গন্ডাবনের ভেতর অসুরদের সাথে লড়াই করতে গিয়েছিলেন, তখন তো তুমি দেবতাদের দলেই ছিলে মহারাজ দশরথ। তখন সম্বরসুর তোমায় এমন প্যাদানি প্যাদালো যে তুমি অজ্ঞান হয়ে গেলে। আর তোমার তো আরো দুটো রানী ছিল মহারাজ দশরথ, কৌশল্যা, সুমিত্রা। তার সারা লোকে তোমার আমার কইতেই, আর তুমি সেই প্যাদানির কথা ভুলে গেলে। রাম 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 বুঝে বন্ধরা। ও সাবুদি, দেখলে কি শিখালাম, কি করাতে চাইলাম, আর ওরা সে কি করে বসলো
বীরাঙ্গনা কাব্যগ্রন্থের অংশ এডিট করে পাল্টে টাল্টে সে এক কি খাড়া করেছে দেখলে? উফ, এই বাচ্চাগুলোর এবার বোধহয় আমারই মাথায় বায়ু চড়ে যাবে। আরে বাবা, অত হতাশ হচ্ছ কেন? বাচ্চাগুলোর বুদ্ধিটা একটু দেখো। ওরা কেমন দেখো, অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে বলে, গাছের ছাল পাওয়া যাবে না বলে সব মেসেজ করে দিতে বলছে। তাহলে ওতে ভাবি আছে সোজা বলো? বলেছ, বুদ্ধি করে ওরা যেটা খাড়া করেছে দর্শকের কিন্তু সেটা খুব ভালো লাগে। হ্যাঁ, দেখবে দর্শকরা বেশ এনজয় করবে না? হ্যাঁ, আমারও সেটা মনে হচ্ছে দর্শকরা কিন্তু ওদেরটা বেশ এনজয় করলো। আসুন আসুন, হ্যাঁ, আসুন। আপনাদের জন্যই অপেক্ষা হ্যাঁ করছিলাম। হ্যাঁ, বসুন বসুন। বসুন বসো, তুমিও বসো। আমরা আলোচনাটা শুরু করি, কি বলেন সাবিদি? শুরু করো। আমাদের এই ওল্ডহোমে গত 3 মাস কাটালেন যে বোর্ডার শ্রীমতী বেলা ঘোষ গত 31শে আগস্ট মারা গেছেন। আমরা তার বাড়ির কোনো ঠিকানা জানি না। আচ্ছা, যে ভদ্রমহিলা ওনাকে এখানে রেখে গিয়েছিলেন তার কি খবর দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওনাকে খবর দেওয়া হয়েছে। উনি তো এয়ারপোর্টে চাকরি করেন। উনি তো বেলাদিকে এখানে রেখে গিয়েছিলেন। এক পাড়ায় থাকতো, সেই সুবাদেই চেনে। আচ্ছা তুমি দেবী, আপনাকেই তো ছেলের ফোন নাম্বার দিয়ে গেছে বেলা দেবী, তাই না? না না, আমাকে দেয়নি। ওই যেদিন স্ট্রোক হলো হসপিটালে নিয়ে যাবার সময় চাবিটা দিতে চাইলো, তখনই আঁচল থেকে খুলে নিলাম চাবির ওই কালো ব্যাগটা। যাবার সময় বারবার শুধু ওই ট্রাঙ্কটার দিকেই তাকাচ্ছিল। কি যে রেখে গেল ওতে কে জানে। তাহলে ছেলের সঙ্গে যোগাযোগ হলো কিভাবে? ওই যে কালো ব্যাগটা, ওটা খুলে দেখি একটা চিরকুটে একটা ফোন নাম্বার লেখা। দেখেই বুঝলাম বিদেশের নাম্বার। ফোন করতেই ও প্রান্তে যিনি ধরলেন তিনি বেলা দেবীর ছেলে। তার মানে আপনার ফোনেই ভদ্রলোক মায়ের মৃত্যুর সংবাদ জানতে পারলেন? আমি তো একেবারে হতবাক। ছেলে জানতই না মা এই ওল্ডহোমে আছে। তবে একটা কথা বললেন উনি, ওল্ডহোমের এই ফোন নাম্বার থেকে নাকি মাঝে মাঝেই একটা ফোন যেত ওনার মোবাইলে। উনি হ্যালো হ্যালো বললেই লাইনটা কেটে যেত। পরেও কল ব্যাক করে জানবে না না। যে ফোনটা কে করলো? তা করে। কিন্তু বেলা দেবী এবার কথা না বলে কেন হ্যাঁ। বারবার করে ফোনটা কেটে দিত? কেন যে ওই হয়তো একদিকে অভিমান, অন্যদিকে লোভ। লোক? কিসের লোক? ওই চেনা স্বর, চেনা শব্দ, চেনা কথা শুনবার একটু লোভ। পরক্ষণেই হয়তো সুতীব্র অভিমান। কিছু একটা কষ্ট উনি চেপে রাখতেন। অবশ্য নিজের জীবনের অপমানের কথা, ছেলে মেয়েদের উপেক্ষার কথা কোন বাবা মাই বা প্রকাশ্যে বলতে চায় বলুন? নানাভাবে নানা মলাটে মরিয়ে নিজেদেরকে হাজির করে বেশিরভাগ বাবা মা। নিন আপনাদের চা নিন। হ্যাঁ, রাখ এখানে। থাক এসব কথা, এবার আমরা কাজের কথায় আসি। এই ট্রামটা বেলা দেবীর ছিল, এখন উনি মৃত। নিয়ম অনুসারে তার ছেলেরই এটা প্রাপ্য। কিন্তু ছেলে জানিয়েছে এতে যা আছে ওল্ডহোমকে দান করতে চায়। তাহলে আমরা ট্রামটা খুলে দেখতেই পারি কি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বলেছে। তাহলে এবার ট্রাঙ্কটা খোলা হবে মাসি? হ্যাঁ, খোলা খোলা হবে। তোর তো কৌতূহলের শেষ নেই। তা এক কাজ কর, ট্রামটাকে আগে টেনে আন তো সামনে দেখি। আচ্ছা, সবাই তো এখানে উপস্থিত, সুফলাই খুলুক না কেন? হ্যাঁ হ্যাঁ, এই নেই চাবিটা নেই। সুফলা, তরু মাসির কাছ থেকে চাবিটা নিয়ে তুই খোল ট্রামটা। এই নেই, আমিও না বেলাদির মতোই চাবিটাকে যত্ন করে রেখেছি। দেখ, আঁচলে বেঁধে। এই নেই। অনেক দামি দামি জিনিসপত্র আছে বুঝি মাসি, তোমরাই খোলো না। আরে বাবা, খোল না, কিচ্ছু খোল, হবে না। তুই খোল। খুলবো? হ্যাঁ হ্যাঁ, খোল, ভয় নেই। ওমা, এ তো পেপার ভর্তি। পেপার গো, পেপার।
যে পেপার, ওগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। আমারও তাই মনে হয়। লটারি টিকিট পেয়েছিল বোধহয় বেলা মাসি, কাউকে জানাবে না তাই। তুই চুপ করতো সুফলা, তোর যত বাজে কথা। ডেটগুলো দেখো তো, চলো তো আমরা সবাই মিলে হ্যাঁ, হ্যাঁ, ডেটগুলো দেখো। 2রা জুন 2014। ও মা, এই তো বেলা দেবী এখানে আসবার 3 মাস আগের কাগজ। আছে কি এটা? হ্যাঁ, আর ওগুলো দেখো, এমা এটা তো তাই, ওটাও তো তাই, হ্যাঁ এটাও তো তাই। কি ব্যাপার, কিছুই বুঝতে পারছি না। এই পেপারগুলো একটু খোলো তো, হেডলাইন্সগুলো একটু ভালো করে দেখো। হ্যাঁ, হ্যাঁ, দেখি। সবাই মিলে দেখি। ও মা, দেখো দেখো দেখো, বেলা মাসি দেখো দেখো, বেলা মাসি, এই তো বেলা মাসির ছবি, এই তো বেলা মাসির ছবি। বেলাবি, ও সাবুদি, দেখো দেখো, এ তো আমাদের বেলাবি গো। হ্যাঁ, বলেছিলাম না কিছু একটা ব্যাপার লুকিয়ে আছে। দেখি দেখি, এই সুফলা চশমাটা দে তো দেখি। দিচ্ছি। বেশ বিষণ্ণ দেখাচ্ছে। নিচে যেন কি লেখা আছে? মাকে এয়ারপোর্টে বসিয়ে রেখে বিদেশে পালিয়ে গেল ছেলে। ওটা খবরটা পড়লে পুরো ব্যাপারটা বোঝা যাবে। পড়ুন তো, পড়ুন। হ্যাঁ তরুদি, একটু পড়ো তো, গোটা খবরটা একটু ভালো করে পড়ো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, পড়ছি গোটা খবরটা। নিঃসহায় নিঃসম্বল মাকে একা ফেলে বিদেশে পালিয়ে গেল ছেলে। এই মর্মান্তিক ঘটনার নীরব সাক্ষী রইল দমদম এয়ারপোর্ট। আজ দমদম বিমানবন্দরে এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটল। বিদেশবাসী ছেলে দুম করে এসে মাকে পাকাপাকিভাবে নিজের কাছে নিয়ে যাওয়ার ইচ্ছে জানায়। ছেলেকে বিশ্বাস করে মা যাবতীয় সইসাবুত করে নিজের বাড়ি বিক্রির টাকা তুলে দেন ছেলের হাতে। স্বামীর স্মৃতি বিজড়িত শেষ সম্বল ছেলের হাতে তুলে দিয়ে নির্দিষ্ট দিনে কলকাতার বাট চুকিয়ে ছেলের সঙ্গে এয়ারপোর্টে যান বৃদ্ধা। শেষ বয়সে ছেলের সঙ্গে থাকবার লোভ তাকে নতুনভাবে বাঁচার ঠিকানা জোগায়। সেই মাকে আসছি বলে বসিয়ে রেখে পালিয়ে যায় ছেলে। যে তুই মোর সূর্য, যে তুই আমারি আঁখিতে তারা, যে তুই চন্দ্র, যে তুই মোর সূর্য, যে তুই আমারি আঁখিতে তারা, যে তুই চন্দ্র, যে তুই মোর সূর্য, যে তুই আমারি আঁখিতে তারা, যে তুই সুখী হয় মন মোর তোকে দেখে, দূর দিয়ে আলোর ইশারা, যে তুই চন্দ্র, যে তুই মোর সূর্য, যে তুই লক্ষ্মী চলিয়া মোর স্নেহ দোলা, যে তুই লক্ষ্মী চলিয়া মোর স্নেহ দোলা, যে তুই কৃষ্ণে ব্যথা করে জাদুমণি ব্রজেরি গোপাল রাখাল, যে তুই রত্ন যে হার কত সুন্দর, যে তুই ছোট্ট তুই স্নেহের ফোয়ারা, যে তুই চন্দ্র, যে তুই মোর সূর্য, যে তুই মেঘ হয়ে ভাসবি করে মানিক আকাশে দূরে, মেঘ হয়ে ভাসবি করে মানিক আকাশে দূরে। আমি জানি তখন হয়ে বড় তুই পাখি রাজিতে যাবি উড়ে, সবাই তোকে দেখে বলবে হেসে স্নেহময়ী গঙ্গার ধারা, যে তুই চন্দ্র, যে তুই মোর সূর্য, যে তুই আমারি আঁখিতে তারা, যে তুই সুখী হয় মন মোর তোকে দেখে, দূর দিয়ে আলোর ইশারা, যে তুই চন্দ্র, যে তুই মোর সূর্য, যে তুই। আমার একটা জরুরি ফোন এসেছে, তাই আমাকে এক্ষুনি
বের হতে হবে। তাহলে এখন আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো। হ্যাঁ, আসুন। আসুন। নমস্কার, আমি মিস মনীষা দত্ত। ও ও আচ্ছা আচ্ছা। তোমার জন্যই অপেক্ষা করছিলাম। বসো বসো। আমি বেলামাসিকে এই ওল্ড হোমে রেখে যাই। দুদিন আগে আপনাদের ফোনেই বেলামাসির মৃত্যুর সংবাদ পেয়েছি, আর আজ আপনাদের কথা মতোই এই মিটিংয়ে এসেছি। সুফলা, আরেকটা চা নিয়ে আয় তো। না না, এখন আর কিছু খাবো না। এত খারাপ লাগছে খবরটা জেনে। আচ্ছা বলুন তো, বেলামাসির সাথে যেমনটি ঘটেছে তেমনটা তো সিনেমা নাটকে হয়, কিন্তু এই পেপারগুলো? তুমি জানো এই পেপারগুলোতে কি আছে? আমি জানবো না? আমি তো সেই ঘটনার জীবন্ত সাক্ষী। বেলামাসি সে কি কান্না! আমি তখন এয়ারপোর্টে ডিউটিতে ছিলাম। হঠাৎ দেখি বেলামাসি আমাদের পাড়াতেই থাকতেন, তবে চলে যাবার কথাটা জানতাম না, পরে শুনলাম। কিন্তু এই পেপারগুলো? সেদিন আমি বেলামাসিকে আমার বাড়িতে নিয়ে আসি। এই ওল্ড হোমের ঠিকানা আমার জানা ছিল, তখনই ঠিক করলাম কিছু টাকা লাগবে, লাগুক, বেলামাসিকে এই ওল্ড হোমেই রেখে যাব। পরক্ষণেতেই দেখি বিমানবন্দরের রিপোর্টাররা বেলামাসিকে ছেঁকে ধরেছে। বাড়ি ফিরতে ফিরতে বললাম, কালকে তো তোমার এই ঘটনাগুলো সব খবরের কাগজে বের হবে। শুনেই সে কি কান্না বেলামাসির! পেটের শত্রু গো, পেটের শত্রু। মাকে অমন ভাবে ফেলে যেতে পারলি? মাসি, এই জন্যই কি ছেলে মেয়েকে শিক্ষিত করে বাবা মা? পরের দিন ভোরে উঠে দেখি বেলামাসি নেই। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পর দেখি বেলামাসি ফিরলেন, হাতে 2 বিগ শপার ভর্তি পেপার। দেখে জিজ্ঞেস করলাম, এসব কি? তখনই তিনি সব কথা খুলে বললেন। তাহলে ওই পেপারগুলোর মধ্যে বেলাদির ঘটনাটা ছাপা হবে জেনে ওগুলো লুকোতে চেয়েছিল, কিন্তু কতজনের নজর এড়াতে পেরেছিলেন এভাবে? ওই পাড়াটুকুই, যেখানে এক গর্ভিণী মা তার ছেলের গর্ভে গর্বিত ছিল। বাড়ির আশেপাশে সবাই জানতো বেলামাসি চলে গেছে ছেলের সঙ্গে বিদেশে। সেই মতো সকলের সাথে দেখা করেও এসেছিলেন উনি। তাই ঘটনাটা চাপা দিতে এই কৌশল। বাৎসল্যের দুর্বার স্নেহ বিগলিত ধারা আছড়ে পড়েছে মাতৃহৃদয়ে। 2 হাত পেতে আঁচল দিয়ে তাকে মাগো। এতটা স্বার্থপর আত্মকেন্দ্রিক! ছি 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 ছি! হায় রে, এরকম একটা অসহনীয় কষ্ট চেপে 3 মাস আমাদের সঙ্গে হাসি মুখে অভিনয় করে গেছেন এই মহিয়সী নারী। মিস্টার বিকাশ ঘোষ, মানে বেলামাসির ছেলে জানিয়েছে এই ট্রাঙ্কটা নিতে আসতে পারবেন না। তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং একটি চেক পাঠিয়েছেন। দুঃখ? কিসের দুঃখ? তার তো দুঃখ হওয়ার কথা নয়। তার এই লজ্জার কথাটা তার মা আঁচল চাপা দিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু তুমি সেটা নিচে নামিয়ে দিলে মিস্টার বিকাশ ঘোষ। মিস্টার বিকাশ ঘোষ, তোমার শেয়ার মার্কেটের সেন্সেক্সটা এমন একটা সূচকে নেমে এসেছে যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সরকারও তার বাজার দরে কিনতে পারবে না। পালিয়ে যাও, পালিয়ে যাও, আরো দূরে পালিয়ে যাও। চুপ করো তরুদি, চুপ করো। ওনাকে ফোন করে বরং জানিয়ে দাও তোমার মায়ের ট্রাঙ্কটা নিতে তোমার